আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো অনেকদিন ধরে নতুন ভিডিও দেওয়া হয় না। তার আ তার প্রধান কারণ হচ্ছে আমি এখন রাশিয়াতে নাই আর। আমি গত ১০ মে আ গত মাসে ১০ মে আরকি দেশে আসছি। তো অনেকের প্রশ্ন কেন ফেরত আসলাম? অনেকেই বিভিন্ন জায়গায় কমেন্ট করেছেন। যেমন অনেকেই Facebook, Instagram তারপরে TikTok যেখানেই হোক যারা জানেন আরকি যে আমি দেশে ফেরত আসছি, তারা সকলেই প্রশ্ন করেছেন কেন ফেরত আসছি? আর যারা জানেন না তারা হয়তো এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন যে আমি এখন রাশিয়াতে আর নাই, ফেরত আসছি। তো আসার মূল কারণ হচ্ছে আ আজকে এই বিষয়ে আলাপ করব যে আ কেন ফেরত আসলাম? আরেকটা বিষয়ে কথা বলব সেটা হচ্ছে যে আমাদের কোম্পানিতে আ আ আ কি বলে? কোম্পানিতে কারা পাঠাইছিল? আ কিভাবে গেছিলাম আমরা কোম্পানিতে? কার মাধ্যমে গেছিলাম? বা আমাদের কোম্পানিতে কাদের রাজত্ব চলতো আরকি। তো আজকে একটু খোলামেলা আলাপ করব। আর শেষে হচ্ছে আপনাদের যে যারা আমাদের কোম্পানি থেকে আর্মিতে যোগ দিছে তারা কিভাবে আর্মিতে গেল? তারা কি নিজের ইচ্ছায় গেছে নাকি অন্য কোনো মাধ্যমে হয়ে গেছে? তো এইসব বিষয়ে কথা বলব। তো সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা একটু লম্বা হতে পারে। সো একটু ধৈর্য সহকারে দেখবেন আরকি। তো রাশিয়া থেকে ফেরত আসার আ কারণ হচ্ছে আমার কোম্পানি। আ অনেকেই ভাববেন যে রাশিয়ায় সমস্যা। রাশিয়ায় সমস্যা হ্যাঁ, যুদ্ধ কবলিত দেশ। রাশিয়ায় সমস্যা আছে। তবে যে ওভারঅল সমস্যা এরকম না। তো যাদের কোম্পানি মানে একটু খারাপ তাদেরই সমস্যা। শুধু আমার কোম্পানি না আরো বিভিন্ন কোম্পানি আছে, গার্মেন্টস সেক্টর আছে, কৃষি সেক্টর আছে। তো ওইসব সেক্টরেও কিছু কোম্পানি খারাপ আছে। তো কনস্ট্রাকশন সেক্টর আছে। তো যাদের মানে আরকি কোম্পানি খারাপ তাদের দুঃখের তো শেষ নাই। আপনারা আগে থেকেই জানেন। আর কি বলে? আ যাদের কোম্পানি একটু ভালো, যাদের অবস্থা ভালো, তাদের অবস্থা মানে মোটামুটি ভালো। মানে যাদের খারাপই, যাদের ভালোই। মানে এই হচ্ছে রাশিয়ার অবস্থা। তো ওভারঅল হিসাবে আমি মানে যদি কেউ বলতে চান যে রাশিয়া যাওয়া ঠিক হবে কিনা? আমি বলব যদি অন্য কোনো দেশ যাওয়ার অপশন থাকে আপনার কাছে, যেমন অন্য কোনো আদার্স মিডল ইস্ট বাদে, মিডল ইস্টে অবস্থা ভালো আছে। আ আরকি মানে বেতনের দিক থেকে। সেই ক্ষেত্রে বলব যে যদি অন্য কোনো ভালো অপশন থাকে বা আপনি যদি খুঁজে পান বা খুঁজলে পাবেন তাহলে বলব রাশিয়া না যাওয়াই ভালো। আর যদি অপশন থাকে এরকম যে অপশন না থাকে আরকি, রাশিয়ায় যাইতে হবে, রাশিয়া আমার ড্রিম কান্ট্রি বা রাশিয়া আমার যাইতেই হবে, আমার ভালো লাগে রাশিয়া, ভিডিওতে দেখছি, এটা দেখছি, সেটা দেখছি, তাহলে ভাই যান সমস্যা নেই। কিন্তু খুব সাবধানে। কারণ রাশিয়াতে প্রচুর স্ক্যাম হয়, প্রচুর সাপ্লাই কোম্পানি আছে, বলবে একটা কাজ দিবে আরেকটা। আর কোম্পানি যদি আপনি ভেরিফাই না করতে পারেন, যদি আপনি আপনি একটা জিনিস লক্ষ্য করে যাবেন, যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানিতে যাতে আপনার বাঙালি কোনো মানুষ থাকে, বুঝছেন? তাহলে আপনি জিনিসটা ভেরিফাই করতে পারবেন যে আপনি যে কোম্পানিতে যান তার বাঙালি যারা থাকে তাদের সাথে কথা বলবেন যে আপনি এই কোম্পানিতে আছেন, হ্যাঁ আমি আছি, তাহলে কোম্পানির কী অবস্থা, আমি কি আসবো কি আসবো না। তো সে যদি বলে যে আপনি আসেন, এই ভালো ভালো অবস্থা, আমি বেতন পাচ্ছি এই পাচ্ছি, তাহলে যান। আর যদি ধরো আমাদের মতো হয় কোম্পানি, তাহলে তো আমরা বরাবরই না করি যে কেউ আসেন না বা অন্য কোম্পানিতে যান। সো সেই হিসাবে বলবো যে রাশিয়া ওভারঅল ভালো আছে। আমি ফেরত আসছি দেখে যে রাশিয়া খারাপ এরকম না। যদি আমাদের মতো কোম্পানি হয় বা আমাদের কোম্পানিতে যারা যাবেন তাদের ক্ষেত্রে বলবো তারা তারা যায়েন না প্লিজ। আ অন্য কোম্পানি দেখেন বা অন্য কোনো দেশ দেখেন। তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের কোম্পানি হয়তো সবাই জানেন। এটা হচ্ছে বিলিকে লুকিতে। বিলিকে লুকি সিটিতে হচ্ছে কোম্পানির অফিস। আরও বিভিন্ন জায়গায় অফিস আছে। মস্কোতে হয়তো অফিস থাকতে পারে বা সেন্ট পিটার্সে অফিস থাকতে পারে, এটা আমি শিওর জানি না। তবে বিলিকে লুকিতে অফিস, কোম্পানির নাম হচ্ছে বিএসগেচে। এটা হচ্ছে রাশিয়ান নাম। আর ইংলিশ হচ্ছে বিএসজিসি বা বিএসজিটিসি বা এরকম ট্রান্সলেট করলে এরকম হয়। যারা জানেন তো জানেনই। তো এখন মূলত যে যেটা দিয়ে শুরু করতে চাইছিলাম, আমি কেন ফেরত আসলাম বা আপনার যাওয়া উচিত হবে কিনা। তো এইসব বিষয়ে মানে এখন আমি ফেরত আসার মূল কারণ হচ্ছে ৪টা। ৪টা হচ্ছে মূল কারণ। এক হচ্ছে জেলখানার মতো আটকা জীবন, বের হতে পারতাম না। ২ হচ্ছে খাবারের সমস্যা ছিল। ৩ হচ্ছে আ ডিউটি সমস্যা, মানে ডিউটি ঘন্টার সমস্যা। যেমনটা বলছিল ৮ ঘন্টা ডিউটি হবে। কিন্তু ডিউটিতে করতে হচ্ছে আ ১৭-১৮ ঘন্টা বা ১৩ ঘন্টা প্লাস আরকি। তো চতুর্থ হচ্ছে আপনার কি বলবো? মানে মানসিক বা
একটা মানসিক বা নির্যাতনিক যে একটা সমস্যা থাকে, প্রেশারের মধ্যে থাকতে হয়, এরকম একটা সমস্যা। তো এগুলো হচ্ছে মূল সমস্যা। আরও অনেক সমস্যা আছে কাজের ক্ষেত্রে বা কাজের বাইরে, সব মিলে অনেক সমস্যা আছে। এগুলো হচ্ছে মূল সমস্যা। তো এগুলোর মধ্যে সমস্যা আমি বিস্তারিত যদি বলি, তো আপনার আমার কোম্পানি হচ্ছে একটা মানে একটা এরিয়ার মধ্যে একটা বন্দি অবস্থায় ভিতরে ভিতরে থাকার জায়গা আছে, 6টা রুম আছে। 6টা রুমে প্রায় 3 জন করে থাকলে আর কি কি কয়টা থাকা মানে অনেকগুলো লোক থাকা যায় আর কি, মানে প্রায় কি বলে আপনার 17-18 জন ইজিলি থাকতে পারবেন, বুঝছেন। কিন্তু আপনার থাকার সমস্যা না, সমস্যা হচ্ছে ভিতরেই থাকতে হয়, আপনি বের হতে পারবেন না। আপনার ওইখান থেকে সিটি প্রায় 100 কিলোমিটার দূরে, আমি যেখানে থাকতাম আর কি, এখান থেকে সিটি 100 কিলোমিটার দূরে। তো ওইখানে 5 দিন পর পর খাবার দেওয়া যেত, যে খাবার দিত ওইটাই খাইতে হইতো। আপনি বাহির থেকে কিনা খাবেন, বাইরে যাইতে পারবেন এরকম কোনো কিছুই না, বাইরে যাইতে পারবেন না ওইখানে। তো 8 মাস ছিলাম আমি, আমি যে সেপ্টেম্বরে 2025 সালে গেছিলাম। তো সেক্ষেত্রে বলতেছি যে মানে হচ্ছে বের হতে পারতাম না, এটা হচ্ছে মনে করেন যে কি বলে একটা বন্দি জীবন, জেলখানার জীবন। দ্বিতীয়ত আপনার খাবার সমস্যা, খাবার ওরা যেটা দিত ওইটাই খাইতে হইতো, মাঝে মধ্যে ভাত থাকতো না। দেখা যায় যে 12-13 জন মানুষ চাল দিছে 5 কেজি, তো সেক্ষেত্রে মনে করেন যে 5 কেজি চাল 2 দিন 2.5 দিন শেষ হয়ে যায়, তারপরে আর চাউল থাকে না, অন্য কিছু খাইতে হয়। যেমন আর মুরগি, ডিম এগুলো যা দিত সব সিদ্ধ করা, মানে মুরগি দিত এটা সিদ্ধ করা, ডিম সিদ্ধ করা, বা সবজি বা ওই যে কী বলে শশা, এগুলো বেশি সিদ্ধ করা থাকতো, যেমন আলু গাজর এগুলো কাঁচা থাকতো আর কি। তো দেখা যায় যে এই ভাত বাদে অন্য কিছু খাইতে হইতো, স্যুপ খাইতে হইতো। যেমন শুকরের মাংস ছিল, আমরা শুকর মাংস খাইতাম না মুসলমান যারা ছিলাম। তো দেখা যায় যে দুপুরে এই রাশিয়ান যে রান্না কুক কুক করে কুকিং করে উনি আসতো, উনি দেখা যায় যে বেশিরভাগ সময় স্যুপ রান্না করতো, যে স্যুপ স্যুপ খাওয়া অবস্থা না, স্যুপ অল টাইম সব সময় বেশিরভাগ সময় স্যুপে শুকনো মাংস মিক্স করতো। যার কারণে মনে করেন যে এই স্যুপ খাইতে পারতাম না, দুপুরে অনেক সময় না খেয়ে থাকতে হতো, আমার পাউরুটি খেয়ে থাকতে হইতো। তো এ, দেখা যায় যে 5 দিনের খাবার 4 দিন 3.5 দিন এরকম টাইমে শেষ হয়ে যেত, পরে একদিন মোটামুটি একটু কষ্ট বা সার্ভাইভ করে থাকতে হয়। আর শেষের দিকে লোক সংখ্যা বেড়ে গেল, খাবার ওই পরিমাণে ছিল, তার কারণে খাবার সমস্যা ছিল। আর কাজের সমস্যা বলতে কাজ তো অনেক আমি আগের ভিডিওতে অনেক বলছি এগুলা। কাজের ক্ষেত্রে দেখা যায় যে 13 ঘন্টা হচ্ছে সর্বনিম্ন বেসিক, সকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এটা তো বেসিক। আবার যখন গাড়ি লোড থাকে বা মইকা থাকে, মইকা বলতে কী বলে ওয়াশ থাকে, তারপরে আপনার আরও বিভিন্ন ধরনের অনামিকা থাকে। তো এইগুলা কোটার সময় যখন দেখা যায় যে তখন দেখা যায় 17 ঘন্টা 18 ঘন্টা, যখন গাড়ি লোড থাকে তখন বেশি হয়। দেখা যায় যে রাত্রে 12টা থেকে শুরু হইতো, সারাদিন সারা রাত চলতো, সারাদিন চলতো, দেখা যায় 17, 18, 20 ঘন্টা বা 22 ঘন্টা হয়ে যেত। তো এই হচ্ছে কাজের সমস্যা। আর আমরা ভিতরে থাকতাম, তো ভিতরে থাকা অবস্থায় দেখা যেত যে যখন দরকার তখন কাজ করতে হবে, মানে যখন দরকার তখনই ডেকে নিয়ে যাবে, তখনই কাজ করতে হবে। যদি আপনার না করেন তাহলে তো ওই যে পেনাল্টি সিস্টেম আছে, জরিমানা সিস্টেম, জরিমানা অল টাইম জরিমানা করে দিবে। তো এগুলো হচ্ছে মূল কারণ। তাছাড়াও মানসিকভাবে মানে বিপর্যস্ত, একটা জায়গায় বন্দি থেকে কাজ করা, শুধু খাওয়া কাজ ঘুম, আজ তাছাড়া কোনো বিনোদনের মাধ্যম নাই, কোনো বের হওয়ার মাধ্যম নাই, কোনো আর কোনো অপশন নাই। তো এইসব মানে এইসব মিলে আর কি মনে করেন যে একটা কি বলে এটা কি অসহ্যকর জীবন, যেটাতে মনে করেন যে একদম বিরক্ত হয়ে গেছিলাম, যার কারণে ফেরত আসছি। তো রাশিয়াতে সকল কোম্পানি এরকম না, আপনি বেশিরভাগ কোম্পানিতেই বাইরে বাইরে দিয়ে দেয়, টিআরসি কার্ড করে দেয়, পাসপোর্ট দেবে না আপনাদেরকে, তবে বাইরে থাকতে দেবে, টিআরসি কার্ড করে দেবে, আপনারা মানে ঘুরতে ফিরতে পারবেন, সিটিতে ঘুরতে পারবেন, নিজের ইচ্ছা মতো কেনাকাটা করে খাইতে পারবেন, কোম্পানিতেও খাবার দিতে পারে, মানে অন্যান্য কোম্পানির সুযোগ সুবিধা ভালো আছে, কিন্তু আমাদের কোম্পানিতে এই সমস্যা যে বাইরে যেতে দিত না। তো এই কারণেই মূলত আমি ফেরত আসছি। তাছাড়াও এখন মনে করেন যে যাদের মাধ্যমে গেছিলাম আর কি, সেটা একটু বলি। আহ, আমি গেছিলাম, আহ, প্রথমে জমা দিয়েছিলাম আমার এলাকাতে, এলাকাতে হচ্ছে একটা লোকের মাধ্যমে, দালাল বলে আর কি, বাংলা ভাষায় যেটাকে বলে খাঁটি বাংলা ভাষায় দালাল। উনি আমার পরিচিত ছিল, মানে আব্বুর পরিচিত ছিল, তার নাম হচ্ছে আবুল। আমাদের এলাকার নাম আছে একটা পাইসকে, তো সেইখানে আমার বাড়ি। তো আব্বুর সাথে ভালো আগে থেকে পরিচয় ছিল ব্যবসায়িকভাবে, তো সেই হিসাবে তাকে দিছিলাম। তো তিনি নিয়ে একটা এজেন্সিকে দেয়, এজেন্সি হচ্ছে আপনার পুরানা পল্টন, আহ, পুরানা পল্টনে তাদের অফিস, মেসাস আরিফা ইম্পেরিয়াল ওভারসিজ। হ্যাঁ, ওনার মালিকের নাম হচ্ছে জালাল পাটোয়ারি।
হয়তো ওই যে যারা যুদ্ধে গেছে তাদের ভিডিও যদি দেখে থাকেন তাদের নাম শুনবেন, একটু শোনা শোনা মনে হবে, জালাল পাটোয়ারি। তো তিনি আবার এই ফাইল নিয়ে জমা দিচ্ছেন আপনার কি বলে ন্যাক ইন্টারন্যাশনাল বা হক ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে বনানীতে কি একটা প্লাজা যেন আছে, নামটা আমার সঠিক মনে নাই। তবে সেইখানে ন্যাক আর হক মালিক আলাদা থাকলেও ওই দেখা যায় যে একজনই এটা কন্ট্রোল করতেছে, তার নাম হচ্ছে আরিফ, আরিফ চৌধুরী। আর এর সহযোদ্ধা হচ্ছে আরাফাত, যেটাকে মনে করেন যে যে আর কি আমাদের উস্কাইছে বিভিন্ন কাজে, যে বিভিন্ন মিথ্যা কথা। আরিফের সাথে কোনোদিন আমার কথা হয়নি, যা কথা হয়েছে আরিফের সাথে, এই আরাফাতের সাথে জালাল পাটোয়ারির সাথে। আর জালাল পাটোয়ারির ছেলে আছে, ভাগ্নে আছে, তাদের সাথে। আর হচ্ছে আবুলের সাথে। তো টাকা পয়সা আমি আবুলকে কিছু দিছি সরাসরি হাতে। তারপরে এই কি বলে আরিফা এম্পিরিয়াল জালাল পাটোয়ারি ওনার ওনার ব্যাংকে ট্রান্সফার করছি। আর এই তাহলে ন্যাক আর হক এটা হচ্ছে মেন এজেন্সি, যাদের যাদের মাধ্যমে আর কি, যাদের আরএল নাম্বার দিয়ে আমার মেন পাওয়ার হয়েছে। তো এরাই মূলত এই কি বলে এই এই কোম্পানির যে কর্মী সাপ্লাইয়ের যে লোক, এটা নিছিল। তো এদের উপরে মানে আর কেউ নাই বাংলাদেশে, এদের উপর আর কেউ নাই, এরাই মানে মেন পাওয়ার করে দেশে পাঠাইছে, মানে পাসপোর্টে ফাইলে এদের নামই ন্যাক ইন্টারন্যাশনাল, হক ইন্টারন্যাশনাল, আমারটাতে হক, আবার কারো কারোটাতে ন্যাক। এদের মাধ্যমে আমরা প্রথমে যে 70 জন, 70 বা 69 জন, দু একজন মিস হয়েছে বা বা পরবর্তীতে হইতে গেছে, পরবর্তীতে যায় 101 জন। এরা হচ্ছে সবগুলাই এদের মাধ্যমে ন্যাক বা হকের মাধ্যমে। দেখা যায় যে কারো কারো সাব এজেন্সি আছে, আবার কারো কারো দালাল আছে, সবাই এসে শেষ পর্যায়ে এইখানে জমা হয়েছে। তো এরা কারো কাছ থেকে 5 লাখ, 5 লাখ নেয় নাই, কারো কাছ থেকে 6 লাখ, কারো 6 লাখ, 6.5 লাখ, কারো 7 লাখ, কারো কাছে 7.5 লাখ, কারো কাছ থেকে 8 লাখ, কারো কাছ থেকে 10 লাখ পর্যন্ত নিছে, এমন রেকর্ড শোনা গেছে আর কি। তো এদের উপরে হচ্ছে যারা রাশিয়াতে সাপ্লাই কোম্পানি, আপনার যারা সাপ্লাই কোম্পানি, তার নাম হচ্ছে মার্স ইন্টারন্যাশনাল, এটার মালিক হচ্ছে ইকরাম, যে আর কি এই বাংলাদেশে আসার পরে কর্মীদের হায়ার করে, বিভিন্ন এই ট্রেনিং সেন্টারে ইন্টারভিউ নেয়, বিভিন্ন কথা বলে, বিভিন্ন মিথ্যা কথা বলে, এজেন্সিও বলে, তারাও বলে, সব মিলিতভাবে একটা মনে করেন যে 50-50 মিথ্যা কথা বলে। যারা সাব এজেন্সি তারা তো 100% বলে, কিন্তু এরা 50-50 মিথ্যা কথা বলে দেয়। যে আপনি কাজ যেটা বলছে ওইটাই, তারপরে আপনার বেতনও মোটামুটি ওইটাই, কিন্তু এই বের হতে পারবা না, তারপরে খাওয়ার কষ্ট, তারপরে কিছু কাপড় চোপড় যা নিয়ে যাবা এগুলো কেউ কিচ্ছু দিবে না, তারপরে সব আটকায় রাখবে, 2 বেলা উলঙ্গ হয়ে গোসল করতে হবে, মানে অনেক অনেক কিছু হাইড করে রাখে, বের হইতে পারবা না, এটা মূলত সবচেয়ে বেশি হাইড করে থাকে, যেটা যেটা প্রথমে যদি বলতো অধিকাংশ বাঙালি যাইতো না। তো মার্স ইন্টারন্যাশনাল যেটা বাংলাদেশে এশিয়া কর্মী হায়ার করে, ইন্টারভিউ নেয়, ডেলিগেট নেয় আর কি বিভিন্ন এটা হচ্ছে মার্স ইন্টারন্যাশনালের মালিক হচ্ছে ইকরাম, তার সাথে আরও বিভিন্ন চালাবেলা আছে, যেমন ম্যানেজার বা যেটাকে বলে ম্যানেজার যেটা বলা যায়, নাম হচ্ছে কাত্রিনা, রাশিয়ান, দেখতে রাশিয়ানদের মতো, কিন্তু আহ, উনি হয়তো তুর্কিতে থাকে। ইকরামও তো তুর্কির বাসিন্দা, রাশিয়ান কেউ না। তো ওরা রাশিয়ার অফিস খুলে নিছে, ওইখান থেকে আর কি রিক্রুটিং করে সাপ্লাই কোম্পানি বলা চলে, তারা মানে কোম্পানি থেকে নেয়, অর্ডার নেয় যে এত লোক আইনে দেবো, ওরা বিভিন্ন বাংলাদেশ থেকে, শ্রীলঙ্কা থেকে লোক নিয়ে এনে দেয়। তো সবার সাথে একই কাহিনী, সবারই আটকা অবস্থায় কাজ করতে হয়। যেমন কোম্পানি থেকে আমি যেটা শুনছিলাম, আমাদের বেতন ছিল $1,000। তো বিভিন্ন খরচ টরচ কাইটা মাইটা আমাদেরকে $600 দিত। $600 বলতে যে ঘন্টায় $1.90, $1 $90 আর কি। সেই হিসাবে যত ঘন্টা কাজ করবেন তত উঠবে, ওভার টাইম করেন যেটাই করেন সব একই রেটে। তো এই হচ্ছে যাদের মাধ্যমে গেছিলাম, মানে এখন এখন দেশে আসছি, এখনো কোনো ব্যবস্থা নেই নাই, ব্যবস্থা নিব ইনশাল্লাহ, সামনে ব্যবস্থা নিব, আরও লোক আসুক, সবাই একসাথে ব্যবস্থা নিব। আমরা অনেকে আসছি, অনেকে আসতেছে, সামনে আরও আসবে। তো সবাই একসাথে ব্যবস্থা নিব, ওইটা পরবর্তীতে হয়তো ভিডিওতে বলবো কোথায় কি হইতেছে, অবশ্যই জানবেন আপনি জানবেন। তো এটা হচ্ছে যাওয়ার ব্যাপার, যেভাবে গেছিলাম। আর আরেকটা, আর আগে যেটা বললাম যে কেন এসে বললাম কী কী সমস্যা হইতো, এগুলা আমি যে সমস্যার কথা বললাম এগুলাকে অস্বীকার করতে পারবে না, যারা এখনো কি বলে রাশিয়াতে কাজ করতেছে আমাদের কোম্পানিতে, কেউই অস্বীকার করতে পারবে না। আপনারা যাদের সন্দেহ হয়, বা যারা নতুন যাইতেছেন সামনে, আমি জানি আরো নতুন যাইতেছে, 250 মতো 200 মতো লোক আরো নতুন যাইতেছে। আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে আপনার 23শে জুন। 23শে জুন, সামনের মাসে ফ্লাইট আছে। কতজন ফ্লাইট আমি এটা খোঁজ নেই নেই,
তো যাইতেছেন যারা আমার ভিডিওতে দেখবেন একটু সাবধানে যান। তো এ হচ্ছে আমার আসার কাহিনী আর কি বলে আর যাওয়ার কাহিনী। এখন এখন যেটা বলবো সেটা হচ্ছে এই আর্মি বিষয়ক, যে আমাদের কোম্পানি থেকে যারা আর্মিতে যোগদান করছে কিভাবে যোগদান করছে, আসলে কি এজেন্সির দোষ, নাকি ওইখানে সুপারভাইজার আছে তাদের দোষ, নাকি নিজের ইচ্ছায় গেছে। তো এটা একটু খোলাসা করা দরকার, যে আমি যতটুকু জানি আর কি, আমি যতটুকু শুনছি, যতটুকু চোখ দিয়ে দেখছি, যতটুকু আমার সামনে দিয়ে হয়েছে আর কি, সেই অভিজ্ঞতাই বলবো আর কি। আহ, তো আমাদের কোম্পানি থেকে প্রথমে 7 জন যে যায় যুদ্ধে, আহ, আহ, তাদের মধ্যে পুরাতন কিছু আছে আমাদের সাথে গেছিল, আর নতুন কিছু যায়, নতুন জানুয়ারি মাসের শেষের দিকে যারা যায় তাদের মধ্যে কিছু আছে। তো রিসেন্টলি আপনারা যমুনা বা বিভিন্ন বাংলাদেশি গণমাধ্যমে শুনছেন জাহাঙ্গীর, তারপরে এই আপনার সুরজ কাজী, এই যে মাদারীপুর আর হচ্ছে কিশোরগঞ্জ, এরা দুজন মারা গেল, দুজন আমাদের কোম্পানি ছিল। তারপরে আজকে সরি কালকে কালকে দুপুরের দিকে একজন মারা গেছে, নাম হচ্ছে মৃদুল খান, ও হচ্ছে আমার টাঙ্গাইলেরই কালিহাতির। তো এদের মানে মানে এখন ওনারা যুদ্ধে মারা যাওয়ার পর বিভিন্ন দালালের দোষ দিচ্ছেন। দালালের দোষ অবশ্যই আছে, কারণ আমাদের কেমন পরিস্থিতিতে ফেলাইছে তারা। যুদ্ধে মানে যাদের একটু করোনা উপস্থিতি, যেমন যারা অনেক টাকা ঋণ করে গেছে, যেমন আমারও ঋণ ছিল, আমার ঋণ ছিল না এরকম না, আমারও ঋণ ছিল। দেখা যায় আমি 8 মাস কাজ করে দাও মনে করেন যে 3 লাখ 3.5 লাখ টাকার মতো তুলতে পারছি। আর একটু বেশি উঠছে, দেখেন ওইখানে দেখা যায় যে ওই 10,000 করে হ্যান্ড ক্যাশ নেওয়া যেত, তো ওই হ্যান্ড ক্যাশটা নিয়ে বিভিন্ন জায়গায় রাসায়নিকদেরকে দিয়ে বাজার মানে কিছু 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 কিনে মানে সেই ক্ষেত্রে মনে করেন যে ওই টাকাটা খরচ করছি, বা আমি 1 মাস কোয়ারেন্টাইনে ছিলাম, 17 দিন কোয়ারেন্টাইন ছিলাম, তখন খরচ করছি 27,000 টাকার মতো, 27,000 রুবেলের মতো। তো দেখা যায় যে সব মিলে আমার 4 লাখ টাকার মতো উঠছে, আর 4 লাখ টাকা লস। তো যাদের মনে করেন যে সম্পূর্ণ টাকা ঋণ, 7 লাখ বা 8 লাখ টাকা থেকে সম্পূর্ণ টাকা ঋণ, তারা মনে করেন যে হুট করে সিদ্ধান্ত নিতে পারে না যে আমি দেশে চলে যাবো। আচ্ছা, হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে আমি দেশে চলে যাব, যার কারণে মনে করেন যে ওই এখন অন্য কোম্পানিতে চেঞ্জ হবে এর কোনো ওয়ে নাই, কোনো ওয়েই নেই। আপনি হয় দেশে ফিরতে হবে, নয় এখানে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে ওনারা মানে কয়েকজন মানে খুবই সাহসী লোক, এই মানে তারা যুদ্ধে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। প্রথমে একজন, তারপরে তার দেখা দেখি আরেকজন, এইভাবে তারা 7 জন হয়। এখন বলতেছেন যে ওনারা মানে জোর করে যুদ্ধে নিয়ে গেছে, আমি যেটা ওনার বাবার ভিডিও বক্তব্য শুনলাম, যে আহ, উনি বলছে যে কি বলে ওনাদেরকে মারধর করছে, বান্ধা রাখছিল, তারপরে জোর করে সাইন করাইছে কন্ট্রোল, এরকম আমি কিছু শুনি নাই। যেমন যখন ওদের যেদিন ওরা যেদিন যুদ্ধে সাইন করতেছিল অফিসে, সেদিন আমার অফ ডে ছিল, আমি রাশিয়াতেই ছিলাম, অফ ডে ছিল। তো সেদিন আমি সুপারভাইজার ফোন করছিলাম যে ভাই যুদ্ধে নিয়ে যাইতেছে ওরা, এই কাহিনী। পরে ওনার সাথে কথা হলো, উনি বিশ্বজিৎ ভাই, খুবই চমৎকার মানুষ। আমি যাই সে বসছি তাই বলে বদনাম করবো এরকম না, উনি বাঙালিদের জন্য যথেষ্ট করেছেন। কারণ উনি না থাকলে আমরা যে 120 টাকা ডলার রেট পাইতাম বেতন, এটাও পাইতাম না, আমরা 106, 8 এরকম পাইতাম। উনি আন্দোলন করে, আমরা আন্দোলন করে ওনার সাহায্যই মানে আমরা এই বেতনটা বাড়াইছি। তারপরে অনেক সমস্যা হইতো, চাউল দিতই না একবারে, তার ওনার মাধ্যমে আমরা চাউল পাইছি। তারপরে আরও অনেক সমস্যা, সমস্যা, বেতন দিত না, ওনার মাধ্যমে আমরা বেতন পাইছি। তো উনি বাঙালিদের জন্য যা করছে বা যা করতেছে, তা মানে ভাষায় প্রকাশ করার মতো না। তিনি একজন অমায়িক মানুষ। কিন্তু এখন অনেকেই বলতেছে যে তাদের প্ররোচনায় যে যুদ্ধে গেছে, এরকমটা ভাই সম্পূর্ণ মিথ্যা কথা। এখন আমাকে হয়তো কেউ কেউ দালাল বলতে পারেন যে আমি তাদের দালাল বলতেছি, এরকম কিছু না। বলতে পারেন, কিন্তু এরকম কিছুই না। ও 7 জন যখন যুদ্ধে যায়, তখন মনে করেন যে ওই অফিসে যখন আর্মি আসে ওনাদেরকে নিতে, তখন বিশ্বজিৎ ভাই সর্বোচ্চ চেষ্টা করছে তাদেরকে ফেরত রাখার। যারা জীবিত আছে 7 জনের মধ্যে, যেমন সোহেল ভাই জীবিত আছে, জয় জীবিত আছে, বা আরো আরো কয়েকজন জীবিত আছে, তাদের মধ্যে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে তারা কিভাবে যুদ্ধে গেছে। তারা অনলাইনে ফর্ম ফিল আপ করে অনলাইনে আবেদন করছে। তারপর আর্মি আসছে নিতে, যেদিন আর্মি অফিসে আসছে তখনই অফিস কর্তৃপক্ষ জানছে যে তারা অনলাইনে আবেদন করছে। এর কারণে আমাদের নেট 7 দিন বন্ধ করে দিয়েছিল, যে তার কেউ অনলাইনে আবেদন করতে না পারে। কারণ নেটের সুইচ ওনাদের হাতে, যখন চাই মন চাই বন্ধ করে দিবে, যখন মন চাই বন্ধ মানে খুলে রাখবে। কারণ ইন্টারনেটের অবস্থা জানেন এটা সাথে কীরকম। তো 7 দিন ওনাদের কারণে আমাদের নেট বন্ধ ছিল। তখন তার আগে আমি বিশ্বজিৎ ভাইয়ের সাথে কথা বলছিলাম যে উনি শত চেষ্টা করছে,
যেমন সুরজ কাজী ভাই মারা গেছে, ওনাকে অনেক বলছে, ওই যে মৃদুল যে কালকে মারা গেল ড্রোন অ্যাটাকে, ওনাকেও চেষ্টা করছে যে আপনারা যায়েন না, আপনারা যদি দেশে যেতে চান আমি টিকিট কেটে দিতেছি, আপনারা কালকেই দেশে চলে যেতে পারবেন। কিন্তু তারা নিজের ইচ্ছায় হোক, টাকার লোভে হোক, যেমনি হোক, ওনারা রাশিয়াতে গেছে। আরেকটা জিনিস বলে রাখি, যে অনেকে প্রশ্ন করেন যে রাশিয়াতে কি আহ, এই কি বলে এই যুদ্ধে কি জোর করে পাঠায় নাকি? ভাই এটা কোনোদিনই পসিবল না, কোনোদিনই সম্ভব না। রাশিয়ার মানুষ যদি সবাই যদি জোর করে যুদ্ধে পাঠাইতো, রাশিয়াতে খোলামেলা চলাফেরা করতে পারতো নাকি? হাজার হাজার বাঙালি আছে মস্কোতে, স্টুডেন্ট অবস্থায়, কর্মী অবস্থায়। মানে আপনি যদি যুদ্ধে যাইতে চান, আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন বা তাদেরকে ফোন দিবেন, তারা এসে নিয়ে যাবে, কন্ট্রাক্ট স্বাক্ষর করবে, সব কিছু বলবে কীভাবে যুদ্ধ, কত বছর কন্ট্রাক্ট, কয় টাকা পাবেন, কীভাবে খাবার দাবার করবেন, কতদিন পর ছুটি পাবেন, এগুলো সব বলে দিবে। কন্ট্রাক্টে সাইন করবেন, আপনাকে যুদ্ধে নিয়ে যাবে। তাছাড়া আপনাকে বাইন্দা ধইরা জোর করে যুদ্ধে কোনো দিনই সম্ভব না। এটা দালালের মাধ্যম হোক, যেমনি হোক, কোনো দিনই সম্ভব না। আপনি যদি কন্ট্রাক্টে সাইন না করেন, এটা ঠিক যে অনেকেই ধোকায় পড়ে আছে, কন্ট্রাক্টে স্বাক্ষর করে, মিথ্যা কথা বলায় স্বাক্ষর করায়, কিন্তু এরকম কিছুই না। রাশিয়াতে থাকা অবস্থায় এরকম কেউ কিছু করতে পারবো না। মিথ্যা কথা বলায় স্বাক্ষর করাইছে, এই করাইছে, এরকম কিছুই করতে পারবে না। এটা ভুয়া কথা। যারা গেছে নিজের ইচ্ছে গেছে। অনেক তাদেরকে বিশ্বজিৎ ভাই অনেক চেষ্টা করছে আটকাইতে, তারা কথা শোনে নাই, তারা তারা গেছেই, পরবর্তী তারা ওই যুদ্ধে অংশগ্রহণ করছে, এখন তারা মারা যাইতেছে। এখন মারা যাওয়ার পরে, এখন যখন যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার পরে দেখা যায় পরিস্থিতি যেরকম ভাবছিলাম ওইরকম না। যে অনেক যে যে যার মাধ্যমে ই করছিল, তারা বলছে যে তোমাদের ফ্রন্ট লাইনে যাইতে হবে না, তোমরা খাবার নিবা, সাহায্য করবা, খাবার নিয়ে যাবা, খাবার পৌঁছাই দিবে, পানি নিয়ে যাবা, পানি পৌঁছাই দিবে। যখন দেখছে যে না এরকম কিছুই না, যাওয়ার পরে ফ্রন্ট লাইনে ঢুকাই দিছে বন্দুক নিয়ে, যে ড্রোন মারো বা সৈন্য মারো, তখন পড়ছে বিপদে, তখন তো হয়ে গেছে। তবে এখানে এজেন্সির দোষ যে না, এরকম এজেন্সির দোষ আছে যে আমাদের এরকম একটা কোম্পানিতে ফালাইছে না বললে, যদি বইলা দিত আমরা কেউ যাইতাম না। যাদের ইচ্ছা যাওয়ার তারাই যাইতো, যাদের ইচ্ছা নাই তারা যাইতো না। যাদের ইচ্ছা পোষণ করতো যে হ্যাঁ হ্যাঁ এরকম অবস্থা, তাহলে যাই, আমি কাজ করব, সে তো আর ওই কাজ বাদ দিয়ে যুদ্ধ করবে না, বেতন পাইলে ঠিক মতো ই করলে। কিন্তু এমন একটা পরিস্থিতিতে ফেলাইছে, এখন মনে করেন যে ঠিক মতো বেতন পায় নাই, খাবার নাই, কাজ অনেক বেশি কষ্টের, হার্ড কাজ। যার কারণে মনে করেন যে এই যে আমাদের মতো যাদের অবস্থা একটু একটু সচ্ছল, ঋণ একটু কম, তারা ফেরত আসছে। আর যাদের অবস্থা মনে করেন যে একটু শোচনীয়, সব মনে করেন সব টাকা ঋণ টিন, তারা অনেকেই কাজ করতেছে, বেশিরভাগই কাজ করতেছে। যারা মনে করেন যে একটু টাকার লোভ পাইছে, 30 লাখ টাকা দিবে, যুদ্ধ জয়েন করলে 2 লাখ টাকা করে স্যালারি, 3 লাখ টাকা স্যালারি, দেখা যায় 2 বছর পরে আপনার জমি দিয়ে দিবে, পাসপোর্ট দিয়ে দিবে। এইসবের লোভে যারা গেছে তারা তো গেছে। সবাই যে লোভে গেছে এরকম না, অনেকেই পরিস্থিতির শিকার হয়ে গেছে। তবে এজেন্সির যে দোষ নাই এরকম না, এজেন্সির শতভাগ দোষ আছে, যে তারা মিথ্যা কথা বলে এরকম কোম্পানিতে পাঠাইছে। কোম্পানি জানতাম আমরা কিসের কোম্পানি, এটাও জানতাম, কিন্তু মনে করেন যে এই সবারই সেপারেটভাবে আলাদা আলাদা কাজ, বা আপনি বেরোতে পারবেন না, আপনি খাবার খাবার কিনে খাইতে পারবেন না, আপনার স্বাধীনতা নাই, এরকম কিছুই বলে না। এরকম এরকম কিছু বললে অনেকে যাইতো না, আমি যাইতাম না। আমি কেন, মনে করেন যে 90% বাঙালি যাইতো না এখানে, যে বন্দি অবস্থা থাকতো। রাশিয়ার মতো যাওয়া, ইউরোপ ফিল একটা দেশ, এরকম যে যে বন্দি থাকে, কেউ যাবে না। তো এই হচ্ছে মনে করেন যে ইয়ের কাহিনী, যে এজেন্সিরও দোষ আছে। এজেন্সি যে একদম ফালাই দিতে পারবো, একদম কোনো দোষ না এরকম না। তাদের পরিস্থিতির কারণে এরকম হয়েছে। যদিও সরাসরি তারা যুদ্ধে ইনভলভ করে নাই কোনো কর্মীকে, যদিও করে নাই, তারপরেও তাদের একটা দোষ, পারক্ষিকভাবে একটা দোষ আছে তাদের। তারা মিথ্যা কথা বলে রয়েছে। আমি যদি এখন দেশে না হিসেবে যুদ্ধে যাইতাম, আমি এজেন্সিকে দোষ দিতাম। এটাই সত্য কথা, আমি এজেন্সিকে দিতাম। তার কারণে তার মাধ্যমে আমি রাশিয়াতে আসছি। যে কাজের কথা বলছিল, যেভাবে ফেসিলিটি বলছিল এরকম হয় নাই, তার কারণে আমি যুদ্ধে গেছি। আমার কাছে আমি 7 লাখ 8 লাখ টাকা ঋণ করে আসছি, আমি দেশে গেলে তার আপনারা টাকা ফেরত দেবেন না, এইভাবেই বলতাম যে টাকা তার ফেরত দেবেন না। টাকা যদি ফেরত দিতেন, বলতেন যে টাকা ফেরত দেবো, তাহলে আমি এসে পড়তাম দেশে, কোনো সমস্যা ছিল না। এই যে তাদের ক্ষেত্রে এটা হয়েছে, তার কারণে তারা এজেন্সিকে দোষ দিচ্ছে, এটা আসলেই। তবে এই রাশিয়াতে যে সুপারভাইজার আছে বিশ্বজিৎ ভাই, ওনার কোনো দোষ আমি মনে করি না। কারণ উনি অনেক বাঙালিদের জন্য অনেক করছে, উনি অনেক চেষ্টা করছে তাদেরকে ফেরাইতে, তারা ফেরে নাই। এখন যারা ওনাদেরকে দোষ দিচ্ছেন, বা এটা আমি মানে ওইরকম ভাবেই করছি না, এখন ভাবতেছেন হয়তো আমি তার বিরুদ্ধে দালালি করতেছি, এরকম কিছুই না। যে উনি আছে দেখে আমি এখন দেশে আসতে পারছি, উনি আছে দেখেই আমাদের সাথে জাকির ভাই, হেলাল ভাই, ফরজত আলী ভাই এরা দেশে আসতে পারছে। তারপরে নতুন যারা গেছিল, যাদের নাম জানি না আমি অনেকেরই, তারা দেশে আসতে পারছে, নয় কেউই দেশে আসতে পারতো না যদি উনি একটু মানে বাঙালিদের সাথে রুট আচরণ করতো। উনি এমন একটা বান্দা, যাকে আপনি একটা মেসেজ দিবেন, উনি উল্টা আপনাকে কল দিবে, ভাই আপনার কোনো সমস্যা নাকি,
মানুষ, সব কিছু ঠিক আছে নাকি, আপনার কী খবর, কেমন কাজকাম কেমন চলতেছে, এইসব বিষয়ে উনি যে একটু মানে একদম সূক্ষ্মভাবে সবার খবর নিত। কোনো বাঙালি যদি বলে যে উনি আমাদের সাথে রুড ব্যবহার করছে বা উনি আমাদের সাথে কথা শুনে নেয়, আমি ওনাদেরকে একটা কমপ্লেন জানাইছি, উনি এটা নিয়ে কোনো ব্যবস্থা করতে পারে নাই, সেটা ম্যানেজমেন্টের ফল। উনি কোম্পানি ম্যানেজমেন্টকে জানাইছে, সব করছে। সেই ক্ষেত্রে মানে উনি অমায়িক একজন মানুষ। ওনার বিরুদ্ধে বললে মনে করেন যে আমার মানে কি বলবো, মানে নিজের প্রতি একটা অবিচার করা হলো বা ওনার প্রতি একটা অবিচার করা হলো। উনি খুবই ভালো একটা মানুষ, উনি যা করছে বাঙালির জন্য এটি মানে খুব করছে, এখনও উনি আছে, উনি যথেষ্ট পরিমাণ করতেছে বাঙালির জন্য। কোনো মানে কোম্পানি কোনো বাঙালি যদি বলে যে বিশেষ ভাই এরকম করছে আমাদের সাথে, দুর্নীতি করছে, তাহলে ভাই আমি আমার কান কেটে ফেলবো। এমন একজন মানুষ। যাই হোক, অনেক কথা বললাম, ভিডিও অনেক হয়ে গেছে, 25 মিনিট পার হয়ে গেছে। তো এই কারণে আমি ফেরত আসছি হচ্ছে এজেন্সির মাধ্যমে, মানে আমরা এজেন্সির মাধ্যমে গেছি। আর এই হচ্ছে কোম্পানির বর্তমান অবস্থা, এই হচ্ছে আমাদের ফেরত আসার কাহিনী। তো আরও কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর কমেন্ট করে জানাবেন। আর কোনো সমস্যা থাকলে পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাই দেওয়ার চেষ্টা করব। আর রাশিয়াতে যাওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে যাবেন। বেটার করবো যে রাশিয়াতে না যাওয়া ভালো। যাদের একান্ত ইচ্ছা রাশিয়াতে যান, সমস্যা নেই। কোম্পানি বা ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট বিষয়ে যাবেন, খুব ভালোভাবে দেখে শুনে যাবেন। আর খুব সাবধানে ভাই। আর আমাদের কোম্পানি যাদের ভিসা আসছে, বিএস গেছে, বিএসজিসিএস বা বিএসজিসি বা জিটিসি, যেটাই হোক, আমাদের কোম্পানি যারা আছেন তারা প্লিজ মানে মানে যদি টাকা ফেরত নেওয়ার সুযোগ থাকে টাকা ফেরত নেন, পাসপোর্ট ফেরত নেন, অন্য কোম্পানিতে যান, এই কোম্পানিতে যাবেন না। তো এই ছিল আমার শেষ বার্তা, এই ছিল আমার শেষ কথা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।